উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন ঝটপট তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ শিরোনামগুলি একবার দেখে নিই। ভাই জঙ্গি কিন্তু আমরা নিরপরাধ। পেহেলগামের নির্মমতায় জড়িত স্থানীয় জঙ্গি আসিফ শেখের বাড়ি গুড়িয়ে দিতেই দাবি দিদির। জানুন বিস্তারিত খবরে। জয়পুরে মার্কিন ইসরায়েলি যুদ্ধবিমান, বড় কিছু ইঙ্গিত। বৈশরণে তখন হিন্দু নিধন শেষ, মিনিট 20 পর থানা থেকে আদিলের কাছে আসে ফোন। কেন এত দেরি হলো সেদিন, জানুন বিস্তারিত খবরে। যোগ্য শিক্ষকদের তালিকা থেকে ববিতার নাম কাটতে উদ্যোগী কমিশন, মানহানির মামলা করার হুঁশিয়ারি ববিতার। শওকতের অনুষ্ঠানে বাধা, ফের ভাঙরে বোমাবাজি, কাঠগড়ায় আইএসএফ। ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদে, সামনে এলো সংখ্যাটা। চলুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান। আমার এক ভাই মুজাহিদিন, তার বিষয়ে আমরা কিছু জানি না। পেহেলগাম হামলায় আমার ভাই যদি জড়িত হয় তাহলে সরকার তাকে খুঁজে বের করুক, আমাদের কোনো দায় নেই। আমরা জানি না আসিফ কোথায়। পেহেলগাম হামলায় জড়িত কাশ্মীরের স্থানীয় জঙ্গি আসিফ শেখের বোন এমনই দাবি করলেন। বৃহস্পতিবার রাতে পেহেলগামের স্থানীয় জঙ্গি আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেয় বাহিনী। যে ঘটনার পর এবার সংবাদ মাধ্যমের সামনে এসে তারা নিরপরাধ বলে দাবি করলেন আসিফের দিদি। আসিফ শেখ নামে ওই জঙ্গির দিদি বললেন তার এক ভাই জেলে, অন্য ভাই জঙ্গি। তবে তার আরও 2 বোন রয়েছেন। বাবা মায়ের সঙ্গে সেই বোন পুলওয়ামার এই বাড়িতেই থাকতেন। আসিফের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। 22 এপ্রিল পেহেলগামে হামলার পর আসিফ শেখের বাড়ির প্রত্যেককে পুলিশ তুলে নিয়ে যায়। এই বোন ছিলেন তার শ্বশুর বাড়িতে, ফলে তিনি বাড়িতে হাজির হয়ে কাউকে দেখতে পাননি। এরপর সেনাবাহিনীর জওয়ানরা তাকে বাড়ি ফাঁকা করতে বললেন, তিনি প্রতিবেশীর বাড়িতে যান। এরপর বিস্ফোরক আটকে তাদের বাড়ি জওয়ানরা উড়িয়ে দেন। বাড়ি ভেঙে পড়তেই আসিফ শেখের দিদি কার্যত মুষড়ে পড়েন। ওই মহিলা দাবি করেন আসিফ কোথায় রয়েছে সরকার খুঁজে বের করুক। তাদের সঙ্গে আসিফ শেখের কোনো যোগাযোগ নেই, ফলে আসিফ কি করেছে না করছে সে বিষয়ে তারা কিছু জানেন না। তারা নিরপরাধ। তার বাবা কাকাদের কেন থানায় আটকে রাখা হয়েছে সে বিষয়ে পাল্টা প্রশ্ন করতে শোনা যায় পেহেলগাম হামলায় জড়িত স্থানীয় জঙ্গি আসিফ শেখের দিদিকে। পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারতে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে জয়পুরে মার্কিনি ও ইসরায়েলি যুদ্ধবিমানের অবতরণ সামরিক গতিবিধি নিয়ে জল্পনা তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ায় নাগরিকদের মধ্যে বড় কিছু ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। একটি পোস্টে বলা হয় মোদিজির বন্ধুরা তাদের সমর্থন দেখাচ্ছেন, তবে ভারত সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পাকিস্তানের বিরুদ্ধে ক্রোধের মধ্যে ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিক্রান্ত ও আইএনএস সুরত আরব সাগরে অস্ত্রসজ্জিত অবস্থায় মোতায়েন রয়েছে। এর আগে এই রণতরীগুলো লক্ষ্যভেদ অনুশীলনে অংশ নিয়েছিল। এদিকে পেহেলগাম হামলায় জড়িত 2 সন্ত্রাসীর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং পাকিস্তানপন্থী প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপগুলো পাকিস্তানের প্রতি কঠোর বার্তা। তবে যুদ্ধবিমান মোতায়েনের উদ্দেশ্য রহস্যাবৃত। কেউ কেউ মনে করছেন এটি ভারতের নতুন ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডকে সমর্থনের অংশ হতে পারে। বৈশরণের বধ্যভূমিতে সেদিন ছিল না কোনো পুলিশ, কোনো সিআরপিএফ, আর সেই সুযোগটাই বেছে নিয়েছিল জঙ্গিরা। এমনটাই বলছেন পেহেলগাঁওয়ের 1 নম্বর ট্যাক্সি স্ট্যান্ডের চেয়ারম্যান আদিল ফারুক। তার দাবি জঙ্গিরা সেদিন পালানোর জন্য অন্তত 25 থেকে 30 মিনিট সময় পেয়েছিল। ওই দিন দুপুরে তার কাছে এসেছিল ফোন। জানা গিয়েছে পেহেলগাঁও থানার SHO রিয়াজ আহমেদ সেদিন প্রথম পৌঁছন উপরের উপত্যকায়। আদিল ফারুক জানান ঘটনার দিন দুপুরে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। হঠাৎ SHOর ফোন যায় তার কাছে। তাকে বলা হয় অল টেরেন ভেহিকেল বা ATV নিয়ে উপরে উঠতে হবে। এরপরেই ছুটে যান তারা। মোট 14টি ATV নিয়ে তারা উপরে ওঠেন। প্রায় 15 জন পুলিশকর্মী নিয়ে আদিলরাই প্রথম বাইরে থেকে পৌঁছন ওই ভ্যালিতে। আরও 30 মিনিট পর সেখানে পৌঁছয় সিআরপিএফ। আদিলের দাবি দিনে 3 থেকে 4 হাজার পর্যটক যান উপরে ওই উপত্যকায়। এমন ঘটনার কথা ভাবতেও পারেন না তারা, এত বছরে কখনো ঘটেনি এমন। তিনি আরও জানিয়েছেন আগে ওই উপত্যকায় সেনা ছাউনি ছিল, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় সেনা ছাউনি সরিয়ে দেওয়া হয়। বর্তমানে বৈশরণে 5 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে অপারেশন চলছে।
নাইট ভিশন ড্রোন, কুকুর নিয়ে জঙ্গলে তল্লাশি চালানো হচ্ছে। বৈশরণ এবং পেহেলগাঁওয়ের কয়েকটি এলাকার টাওয়ার ডাম্প করা হয়েছে। যোগ্য শিক্ষকদের তালিকায় চলে এসেছিল ববিতা সরকারের নাম। খবর প্রকাশ হতেই নাম কাটতে উদ্যোগী হলো কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশেই জেলায় জেলায় যোগ্য শিক্ষকদের তালিকা তৈরি করে জেলায় পাঠায় কমিশন। তাতেই দেখা যায় 89 নম্বরে নাম আসে ববিতার। যদিও এ ব্যাপারে ববিতার বক্তব্য, আমি আবারও পরীক্ষা দেব, সে বিষয়ে সন্দেহ নেই। কমিশন কি মজা করছে? আমার মনে হয় কমিশনকে এই দায়িত্বে রাখা উচিত। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলবো। যদি এটা ছেলেখেলা হয় তাহলে আমি মানহানির মামলা করব। যদিও আদালতের নির্দেশে এর আগে চাকরি পেলেও আবেদনপত্রে কিছু টেকনিক্যাল এররের কারণে আদালতের নির্দেশেই চাকরি চলে যায় ববিতার। চাকরিটা পান শিলিগুড়ির অন্য এক চাকরি প্রার্থী অনামিকা। ফের উত্তপ্ত ভাঙড়। শওকত মোল্লার ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এদিন ভাঙড় 2 নম্বর ব্লকের এলাকায় একটি ঢালাই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ওই ব্রিজ উদ্বোধনের কথা রয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। আর সেই অনুষ্ঠানের আগেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মঞ্চ ভাঙচুরের হুমকি ও এলাকায় বোমাবাজি করার অভিযোগ। সমস্ত অভিযোগ উঠেছে এলাকার স্থানীয় আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর কাশীপুর থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে বোমার সুতলি, স্টোন চিপ সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনাকে তপ্ত হয়ে উঠেছে এলাকার রাজনৈতিক মহল। আইএসএফের দিকে আঙুল উঠলেও অভিযোগ মানতে নারাজ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার স্পষ্ট কথা, আইএসএফের কর্মী সমর্থকেরা কোনোভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তার দাবি, তার দলের কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ভয়ে তারা বাড়ি ছাড়া। তার কথায়, তৃণমূল বোমা মেরে আইএসএফের নামে দোষ দিচ্ছে। পুলিশ সবটা তদন্ত করে দেখলে আসল তথ্য বেরিয়ে আসবে। মুর্শিদাবাদের অশান্তির জেরে ঘরছাড়া বহু মানুষ। ঘর ছেড়ে তারা আশ্রয় নিয়েছিলেন মালদহের আশ্রয় শিবিরে। এবার সামনে এলো সেই সব আক্রান্ত পরিবারের সংখ্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পে। তারই তালিকা তৈরি করে পাঠানো হয় পঞ্চায়েত দপ্তরে। সেখান থেকে অর্থ দপ্তরেও অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ভাঙচুর হওয়া বাড়ির সংখ্যা প্রায় 300-র উপরে। ওয়াকফ আইন পাশ হওয়ার পর সেই আইনের বিরোধিতার নামে তাণ্ডব চলে মুর্শিদাবাদ জুড়ে। ধুলিয়ান, শামশেরগঞ্জে একাধিক বাড়ি ভাঙচুর করা হয়, আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়। বেদবোনা, জাফরাবাদের মতো গ্রামগুলিতে পরপর ভস্মীভূত হয়ে যায় বাড়ি। মমতার প্রতিশ্রুতি মতো সরকারিভাবে এলাকা পরিদর্শন করে একটি তালিকা পঞ্চায়েত দপ্তরে পাঠানো হয়েছে। অর্থ দপ্তরের বরাদ্দের জন্য সেই তালিকা পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। প্রায় 300-র বেশি উপর বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা খুব শীঘ্রই এই পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। মুর্শিদাবাদের বাইরে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। জানা গিয়েছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের মধ্যেই দিয়ে দেওয়া